শত যোজনের কত মরুভূমি পাড়ায় গো, কত বালুচরে কত আখি ধারা ঝরায় গো। বরষের পর আসিল ঈদ, ভুখারির দ্বারে সওগাত বই রেজওয়ানের, কণ্টক বনে আশ্বাসিনে গুলবাগের, সাকিরে জামের দিলে তাগিদ। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার এই বিশেষ আয়োজন রেনেটা ডক্টরস ডায়েরি পাওয়ার্ড বাই রেনেটা ক্যান্সার কেয়ার। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা আহসান। যেহেতু ডক্টরস ডায়েরি, কাজেই এই অনুষ্ঠানে আমাদের দুজন ডাক্তার আজকে উপস্থিত রয়েছেন, যাদের জীবনের বিভিন্ন রকম পাতায় পাতায় কি লেখা আছে সেগুলো আমরা শুনব। একই সঙ্গে সেই ডাক্তারি জীবনের সঙ্গে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো এবং ঈদের সাথে যে স্মৃতিচারণগুলো রয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের এই অনুষ্ঠানে আজকের এই ডক্টরস ডায়েরিতে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডাক্তার লুবনা মারিয়াম, অ্যাসোসিয়েট প্রফেসর, রেডিয়েশন অনকোলজি ও বিভাগীয় প্রধান, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগত ডাক্তার লুবনা। ধন্যবাদ অমিত ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, মেডিকেল অনকোলজিস্ট, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার জাহাঙ্গীর, ঈদ মোবারক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ঈদ মোবারক আপনাকেও। আমরা যে কথা বলছিলাম, আমি শুরুতেই ডাক্তার লুবনার কাছেই একদম ফিরে আসি। সেটি হচ্ছে যে ঈদ মানেই তো আসলে আনন্দ চারদিকে, কিন্তু এই যে পেশাগত কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে ঈদের আনন্দে খানিকটা ভাটা পড়ে। দেখা যাচ্ছে যে অনেক রুগী পেশেন্টের চাপে যে ছোটবেলার যে নিশ্চিত যে ঈদ ছিল, যে একেবারেই পূর্ণাঙ্গ ঈদ আর এখনকার ঈদ, কতখানি পার্থক্য মনে হয়? বাস্তবতা হচ্ছে যেমন আজকে সকালেও একটা ফোন আসলো একটু কিছুক্ষণ আগেই, যে ম্যাডাম আপনি আজকে কোথায় আছেন, আমি আপনাকে দেখাবো। তো ঈদের পরের দিনও যদি বা ঈদের দিনও অনেক সময় খুব ইমার্জেন্সি হলে রুগীরা কিন্তু আসলে ফোন করে, কারণ আমরা কিছু ইমার্জেন্সির জন্য নাম্বার দিয়ে দিই, বাট তারা আসলে ওই জিনিসটা অনেক সময় বুঝতে চায় না বা পারে না যে ডক্টররাও মানুষ, তাদেরও ঈদ আছে। বাট তারপর আমরা মনে করি ইমার্জেন্সি তো ইমার্জেন্সি, তাই না? সো আমরা কিন্তু এটা রুগীরা কিন্তু একসময় আমাদের রুগী থাকে না, আসলে পরিবারের মতো হয়ে যায়, কারণ ক্যান্সার রুগীরা দীর্ঘদিন আমাদের আন্ডারে থাকে, ট্রিটমেন্টের পরে ফলো আপে থাকে, তো বিকাম আ ফ্যামিলি। সেই ক্ষেত্রে ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা কখনো এটাকে বিরক্ত হই না, হয়তো কিছুটা পারিবারিকভাবে ব্যালেন্স করতে হয়, বাট ঈদ তাদেরকে নিয়েও আমরা মনে করি যে ঈদটা উদযাপন করা উচিত, তাদের সহ করলে আরো বেশি আনন্দময় হয়ে ওঠে। তবে ছোটবেলার যে ঈদের গল্প আর কি, সেটা যদি আমার খুবই ভালো লাগবে বলতে। আমার জন্ম আসলে ঢাকাতেই, ঢাকায় আমার বেড়ে ওঠা। তো আমাদের দোতলা বাসা ছিল ছোটবেলায়, নিচের তলায় আমার চাচা থাকতেন, আমরা দোতলায় থাকতাম। আমাদের অনেক কাজিন নিয়ে আমরা বড় হয়েছে। ইভেন ঈদের সময় দেখা যেত গ্রাম থেকে অনেক লোকজন চলে আসতো। আর কোরবানির ঈদটা হচ্ছে স্পেশাল এই কারণেই যে গরু কেনার বিষয়টা একটা মানে এটা একটা চমৎকার। ঈদের দিন আগ পর্যন্ত দেখা যেত আমার বাবা গরুর বিষয়ে আসলে কোনো কম্প্রোমাইজ না, তার যেটা ভালো লাগবে সেটাই কিনতে হবে, যত দামি হোক না কেন। সো আমরা অপেক্ষা করে থাকতাম কখন আসবে গরু, এবং প্রায় ঈদে জানেন কি হতো, যে আব্বা এমন একটা গরু নিয়ে আসতো যে রাস্তায় সে পালিয়ে যাচ্ছে, আবার তার পেছনে ছুটছে হচ্ছে আমার ভাই, কাজিন, আব্বা, সবাই মিলে ছুটছে, এবং ফাইনালি তাকে গরুটা আমাদের বাসায় আসছে। তো গরুকে স্বাগত জানানোর জন্য কি করতেন? মালা বানাতেন? হ্যাঁ, আগে তো সেই মালা খুব কমন ছিল, আমি জানি না আপনি পেয়েছেন কিনা, কাগজে দিয়ে তারপর জড়ি দিয়ে, হ্যাঁ, তাদেরকে সাজানো, গরুদেরকে সাজানো এবং তাদেরকে খাওয়ানো, গোসল করানো, এটা হচ্ছে রেগুলার জব, এবং আমরা ওটার জন্য অপেক্ষা করতাম কখন গরু ছাগল আসবে, এবং ওই সময়টা ভীষণ আনন্দের ছিল যখন আসবে, আমরা জানি। তো আধুনিক যুগে আরো ডিজিটাল হয়ে গেছে, মানুষ এখন সরাসরি দেখতে পায়, গরু আসছে, লাইভ দেখতে পায়। ডাক্তার জাহাঙ্গীর, আপনার কাছে একটু ফিরে আসি, যে গরু কেনা নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে কিনা? গরু কেনা, আসলে আমি এখনো গরু কেনাটা, এটা একটা আনন্দের একটা বিষয়। আমি গ্রামে বড় হয়েছি, তা আমাদের গ্রামের হাটগুলা একদমই র টাইপের একটা হাট, যে অত গুছানো থাকে না বা রাস্তাঘাট অত ইয়া থাকে না। আমাদের তখন কিন্তু গাড়ি ছিল না, যে আমরা গাড়ি দিয়ে গরু বাসায় এখন যেমন তখন এটা ছিল না। আমাদের বাসা থেকে যেই হাটটার কথা আমি বলছি সেটা ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। আচ্ছা, এই গরু নিয়ে 4 কিলোমিটার হেঁটে হেঁটে, মানে ওইটার ওই যে লুবনা বললো যে আনন্দের এই যে রাস্তায় যে হেঁটে হেঁটে আনন্দ,
এবং দাম বলতে বলতে আসা না, এই যে আমি বলতেছি যে ওখানে সবাই একটাই প্রশ্ন, কত হলো ভাই, কত হলো ভাই, কত হলো। সেই কত হলোটাকে আমরা মুখে রেডি থাকতো, এত এত এটা মুখেই রেডি থাকতো। এটা বলতে বলতে আমরা ওই ক্লান্তি লাগতেছে না, একটা গরু নিয়ে যাচ্ছি, এটা আমাদের গরু, এটা কুরবানি হবে, এইটা এই যে রাস্তার ক্লান্তি, এত দূর, এইটা এখন তো মনে হয় যে এত দূর হেঁটে, মানে এত দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসতাম বা যেতাম, এটা মনে হয়। এখন তো গাড়ি দিয়ে যাচ্ছি আসছি, এটা গায়ে লাগে না। এইটা একটা আনন্দ তো বটে, মানে এইটার মধ্যে জড়ায় আছে একদম। এই যে স্যাক্রিফাইসের মধ্যেই আমাদের মুসলমানদের যে আনন্দ, এটা সবাই একাকার একদম মিশে আছে। খুব সুন্দর করে বললেন ডাক্তার লুবনা। আমি যদি বলছি গরুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছেন কিনা? সেটা তো ছোটবেলায় আছে, কারণ হচ্ছে স্পেশালি ছাগল। ছাগল, হ্যাঁ, ছাগলকে কোনোভাবে স্যাক্রিফাইস করার, মানে আমার এটা মানে চিন্তাই করতে পারতাম না যে সে আমাদের থেকে চলে যাবে। কিন্তু ওই আমাদের বাবা মা যেভাবে বুঝাতেন আর কি, যে এটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, তো এটা এবং গরিবদের মধ্যে এটা বিলানো হবে, তারা আনন্দ পাবে। তো তখন কিন্তু কষ্টটা থাকতোই, হ্যাঁ, স্যাক্রিফাইসের কষ্ট থাকতো। এই যে স্যাক্রিফাইসের কথাটি বললেন, যে আসলে মানে এই কোরবানি বা আমাদের পবিত্র ঈদুল আজহা তো আমাদের ত্যাগ এবং তিতিক্ষার একদম মহিমাটি আসলে আমাদের সামনে প্রেজেন্ট করে। তো সেই ত্যাগ এবং তিতিক্ষা আসলে আমাদের যে সারাটি বছর, সেটিকে আসলে কতখানি প্রভাবিত করা উচিত। এবং বিশেষ করে আপনি যে প্রফেশনে আছেন এবং ক্যান্সার এবং প্যালিয়েটিভ পেশেন্টদের নিয়ে কাজ করছেন, তার সঙ্গে কিন্তু একটি স্যাক্রিফাইস, একটি আসলে কষ্ট সব সময় কিন্তু যুক্ত থাকে। সেটিকে কিভাবে আসলে প্রভাবিত করে? মানুষের জীবনে অ্যাজ এ ডক্টর তো বটে, বাট অ্যাজ এ হিউম্যান আমি মনে করি যে আমরা তো একা না, আমরা সেলফিশ কখনো হতে পারবো না, হওয়া উচিত না। কারণ আমরা সমাজ নিয়ে আছি, এবং সমাজে সবাই আমরা পরস্পরকে যদি আগলে না রাখি, শুধু আমি আমারটাই দেখি, তাহলে তো আসলে সেই সমাজ বড় হয়ে উঠবে না। তো হিউম্যান বিং হিসেবে, ডক্টর হিসেবে পুরো বছরই, শুধু একদিন না, আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাদের যে শিক্ষাটা দিয়েছেন, যে আমি প্রয়োজনে আল্লাহর জন্য, বেটার কিছুর জন্য, মানে ছেলেকেও সে স্যাক্রিফাইস করতে রেডি ছিল। সেক্ষেত্রে আমরা শুধু গরু না, আমি বলবো যে আরেকজনের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য যদি আমার ছোট কোনো একটা ক্ষুদ্র কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়, উই মাস্ট ডু দ্যাট। এবং সেটি কিন্তু আসলে মূল শিক্ষা এবং আনন্দ, এবং ডাক্তাররা সেটি সবসময় করেই ডাক্তাররা আমরা, মানে আমি যদি আমাকে বলে নেক্সট টাইম যদি কখনো জন্ম নিতে বলে, আই উইল বি এ ডক্টর। এটা আমি মনে করি যে ডক্টর পৃথিবীর সবচেয়ে বেস্ট প্রফেশন হচ্ছে ডক্টর। আমি যাব আপনার প্রফেশনাল বিষয়ে, তার আগে ডাক্তার জাহাঙ্গীর, ছোটবেলা থেকে আসলে কি ডাক্তার হতে চেয়েছিলেন কিনা? আপনার ছোটবেলার ডায়েরি যদি আমরা পাতা উল্টাই, কিভাবে আসলে এই ধারাটি তৈরি হলো ডাক্তার হওয়ার? এটা আমার একটা ইন্টারেস্টিং আমার ছোটবেলায় আমার একটা কেন জানি হইতো যে আমি এমন একটা কিছু করবো যেটা সবার সাথে মিট করতে পারি, সবার সাথে আমার কথা বলতে পারি, কথা হইতে পারি। এটা কি প্রফেশন সেটা বুঝতাম না। আমি যখন 8-9-এ যখন ওঠার সময় আমাদের যে সাবজেক্ট চেঞ্জ করতে হয় সায়েন্স, আর্টস, কমার্সে, তখন আমার হিসাবটা হলো যে আমাদের এই প্রফেশনটা হলো ডাক্তার। এটা হলো সবার সাথে মিট করার একটা প্রফেশন। মানে আমি এমন দেখতাম, মানে প্রত্যেকের ঘরে গিয়ে আমি নক করবো যে আপনি কেমন আছেন, ভালো আছেন, যে এই জিনিসটা হয়তো ওই সময় জিনিসটা একটু হালকা, এটা আবার কী কথা, এটা আবার কী ধরনের কথা। আমি ডাক্তার হতেই চেয়েছিলাম, আমি একদমই মনে প্রাণে আমি ডাক্তার হতে, আমার ফ্যামিলি ডাক্তার আমার করতে চায়নি। আমার বিশেষ করে আমার আব্বা আমাকে কোনোভাবেই ডাক্তারি পড়াবে না, কারণ তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, যে ঢাকা মেডিকেলের একটা এক্সপিরিয়েন্স ছিল। সেই থেকে মনে হয়েছিল যে না, ডাক্তারদের এই পেশা না, এই পেশাতে দরকার নেই। সে হয়তো একটা ইনসিডেন্টাল একটা ইয়ে ছিল, হতে পারে। তো ওর থেকে তার হয়তো কোনো এক ডাক্তার তার সাথে হয় অনেক সময় যে ব্যবহার, বিহেভটা তার ভালো লাগেনি, সেই জন্য বলছে যে না, এই পেশা দরকার নেই। তা আমি তখন তাকে বুঝালাম যে না, এইটি সবচেয়ে ভালো পেশা, এবং এই পেশার মধ্যে যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা এখন আমি পাচ্ছি, একদম প্রতি পলে পলে আমি পাচ্ছি। মানে প্রতিটি পেশেন্ট দেখার পর তাদের যে স্যাটিসফ্যাকশন অথবা তাদের আউটকাম আপনাকে সেই আনন্দ দিচ্ছে। অনেক দূর হয় কি, শুধু তাই না, আমরা যারা ডাক্তার, আমরা 3 জনই ডক্টর এখানে, আমার কাছে মনে হয় যে একটা পেশেন্ট, আমাদের যারা ক্যান্সার রোগী, এটা একটা উপন্যাস আমার কাছে লাগে। তার পুরো জীবনটাই আসলে, তার পুরো জীবনটা আমার সাথে। কারণ আমি একটা সময় আমি ক্যান্সার বিশেষজ্ঞ কেন হলাম, ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার পিছনে হলো যে আমি ইয়েতে যে সবসময় শুনতেছি যে ক্যান্সার নাই অ্যান্সার, ক্যান্সার রোগী বাঁচে না, এটা
কেউ আমাদের এখানে একসময় কিন্তু ডাক্তার আসতো এবং না। আসলে তাকে খরচের খাতায় বিদায়ের খাতায় ফেলেই দেওয়া হয়। না, চয়েস দিয়ে আসতো না এখানে, কারণ আমাদের একটা সময়, অনেক বড় একটা সময় গেছে কিন্তু যারা ব্রিলিয়ান্ট ডক্টর এখানে আসেনি। এখন আমাদের এই জেনারেশন একদম ফাইট করে এবং এইম করে আসতে যে আমি ক্যান্সার বিশেষজ্ঞ হব। এইটা একটা বিষয় আমার কাছে মনে হতো যে এই একটা রোগ যেখানে সারা রোগীর সাথে রোগীর পরিবারের সমস্ত ইমোশন জড়ায় আছে, সে বাঁচবে না, এই মরে যাবে, আর বেশি দিন নেই, এইটার সাথে যখন একজন ডক্টর মিশে যায়, এই ইমোশনটার সাথে যদি মিশে যায়, জি, কোনো আমাদের যারা ক্যান্সার নিয়ে কাজ করছেন তাদের আসলে ভালো লাগার, ভালোবাসার মানে অপার একটা দিগন্ত খুলে যায় যে আমি তার জন্য কিছু করতে হবে, তার জন্য কিছু করব। ফলে হয় কি যে আমাদের অন্যান্য ডাক্তারদের অন্যান্য যে সাবজেক্টগুলো তারা তাদের মতো করে আনন্দ নিচ্ছে, আমার আনন্দের জায়গাটা হচ্ছে এই জায়গায়। এবং সেটি খুবই মানে আবেগের সাথে যুক্ত, আবেগের সাথে। রোগীর সাথে, অবশ্যই। প্রতিটি তার চোখের পানির সাথে, তার একটা মুখের হাসির সাথে আসলে জড়িত রয়েছে। খুব সুন্দর করে বললেন ডাক্তার জাহাঙ্গীর আপনার এই ডাক্তার হওয়ার এবং এই ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার পিছনের যে জায়গাটি রয়েছে সেটি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। ডাক্তার লুবনা, আমি জানতে চাই আসলে আপনি কি ডাক্তার হতে চেয়েছিলেন কিনা? কারণ একদম। এখনকার বর্তমান সময়ে অনেকেই কিন্তু যারা খুব দ্রুত প্রফেশনাল ইয়েতে যেতে চায়, চূড়ান্তে যেতে, তারা অনেকে মনে করেন যে এটি দীর্ঘমেয়াদী পেশা, অনেক পড়াশোনা করতে হয়, অনেক গবেষণা করতে হয়, পোস্ট গ্রাজুয়েশনে অনেক কষ্ট করতে হয়। এই কষ্টের পথটি কেন বেছে নিলেন? এটা ট্রু, মানে এত লম্বা সময় মনে অন্য কোনো প্রফেশনে পড়াশোনা করতে প্রয়োজন হয় হয় না। না। আমার এবং সন্তানরা প্রতি কিন্তু এই পদে জন্য পদে ডক্টর আপনাকে হতে চায় পরীক্ষা না, দিতে হয়। কারণ হচ্ছে এখনো তারা দেখে যে আমি ভোর রাতে বা রাত সকালে উঠে আমি বই পড়ছি, কারণ আমার হয়তো সামনে একটা লেকচার আছে সকালে। জি। তো আমাকে এখনো কিন্তু প্রতিদিন গবেষণাগুলো জানতে হয়। আর মেডিকেলে তো আছেই 5 বছর ইন্টার্নি, তারপর পোস্ট গ্রাজুয়েশনে আরও 6-7 বছর, তার মানে 12 বছর কিন্তু আমরা এখানে কাটিয়ে দিচ্ছি। কিন্তু তারপর আমি বলবো যে আমি ডক্টরি হতে চেয়েছিলাম, কারণ হয় না যে মানুষ সেবা, এই ছোটবেলা থেকে মাথার মধ্যে এটা ঢুকেছিল যে মানব সেবা করতে হবে কিভাবে মানুষের জন্য। ঢুকলো রচনা পড়ে এম ইন লাইফ? সেটা না, এটা হয়তো পারিবারিক থেকে এসেছে, পরিবার থেকে। কারণ পরিবারের আমরা সবাই, আমার বাবা মা বলি, যেহেতু আমরা একসাথে বড় হয়েছে চাচা কাজিনরা মিলে, তো আমাদের মধ্যে যে স্বার্থপরতাটা একটু কম ছিল মনে হয়। আমরা সবসময় Sharing and caring, sharing এই and বিষয়টা caring টা অনেক আসলে বেশি ছিল। এবং পরিবার থেকে আমার শুরু। মা সবসময় বলতেন যে এই প্রফেশনে গেলে তুমি শুধু মানুষের না, আল্লাহর তরফ থেকে তুমি যে সওয়াব পাবা, যে দোয়া পাবা, তোমার জীবনে সেটা তুমি বেড়ে উঠতে অনেক হেল্প করবে। তো আমি সবসময় ডক্টরি হতে চেয়েছি। আর ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার পিছনে আমার এক টিচারের ভূমিকা অনেক বেশি আমি মনে করি, তার একটা কথা বলতেই হবে। অবশ্যই। আমি যখন 3rd ইয়ারে পড়ি তখন প্রফেসর পারভিন শাহিদা আক্তার, উনি ময়মনসিংহ মেডিকেলে উনি তখন 3rd ইয়ারে আমাদের কয়েকটা ক্লাস নিয়েছিলেন, এবং তার লেকচারগুলো এত দারুণ ছিল। 10টা ক্লাস মাত্র, কেমন, এবং আমরা 10 দিনের জন্য রোটেশনে সেই ডিপার্টমেন্টে, অনকোলজি ডিপার্টমেন্টে গিয়েছিলাম। তো তার কথা এবং তার যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, এবং সে যেভাবে আমাদেরকে শিখিয়েছিলেন যে চ্যালেঞ্জ গ্রহণ করা, যে অন্য সব ডিপার্টমেন্টে কিন্তু ডক্টর আছে, গাইনিতে অনেক ডক্টর আছে, মেডিসিনে অনেক ডক্টর আছে, কিন্তু এই সাবজেক্টে ডক্টর নেই। এখানে অনেক চ্যালেঞ্জ আছে। যদি আমি একটা রোগীকেও ভালো করতে পারি, দ্যাট উইল বি ইউর সাকসেস। যেখানে অন্যরা, যদি কেউ এই সাবজেক্টে না আসে, আমাদের সময় কিন্তু কেউ আসলে সাবজেক্টে আসতে চাইতো না। আমি 2002 সালে কথা বলছি, ইন্টার্নি শেষ করেছি 2002-এ, 3 থেকে আমার এই সাবজেক্টে জয়েন করা। তো ঢাকায় এসে আমি ওই ম্যাডামের আন্ডারে ট্রেনিং শুরু করেছি। তো তার কথাগুলো, তার লেকচারগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছে। এছাড়া পারিবারিক একটা ছোট গল্প আছে, আমার নানু ক্যান্সারে মারা গিয়েছেন। তো আম্মা বলেছিলেন যে, অনেক আগের কথা, তখন ঢাকা মেডিকেলে শুধু একটা ডিপার্টমেন্ট ছিল, হকসার নামে একজন ছিলেন, সে রেডিওথেরাপিও দিয়েছিলেন। তখন একটা মেশিন ছিল, কোবাল্ট মেশিন, কিন্তু এক্সপিরিয়েন্সটা আসলে ভাবে প্লেজেন্টফুল ছিল না, কারণ ট্রিটমেন্ট অপশনই আসলে এত কম ছিল, খুবই লিমিটেড। কোনো কেমোথেরাপি নেই, শুধু একটা রেডিয়েশন মেশিন। তো আমার ওই যে কষ্টের কথাগুলো আমাকে সবসময় ইন্সপায়ার করেছে যে না, আমি ক্যান্সার এবং চ্যালেঞ্জ, ক্যান্সারের চিকিৎসায় চ্যালেঞ্জগুলো আমি অবশ্যই নিব। এবং পারভিন শাহিদা আক্তার ম্যাডাম খুবই চমৎকার স্মৃতিচারণ করলেন যে এই প্রফেশনে আসার পেছনে। জাহাঙ্গীর, যে আমরা যেটা জানতে চাই যে ক্যান্সারের সেই সময় এবং এই সময়, যেটি ডাক্তার লুবনা বললেন যে তখন অনেক লিমিটেড, মানে একেবারেই বলা যায় যে চোখে দেখা, মানে তার মৃত্যুকে চোখের সামনে দেখা ছাড়া অনেক ক্ষেত্রে কোনো পথ ছিল না, অনেক ক্ষেত্রেই ওই আধুনিক যে ব্যবস্থাগুলো সেটা ছিল না। বর্তমান সময়ে এসে আমরা কতখানি সেটা ওভারকাম করতে পেরেছি? অনেক, এক্স্যাক্টলি অনেক। কেন, আমি যদি ও যে গল্পটা বলতেছিল যে 80 বা 90-এর দশকের গল্পগুলো আর আমাদের এখনকার যে গল্প, তখন আমাদের আসলে এত
সোশ্যাল মিডিয়া বা আমাদের এত কমিউনিকেশন এত ভালো ছিল না। এখন আমরা সারা ওয়ার্ল্ড একটা মোবাইলের মধ্যে আমরা নিয়ে নিয়ে পেয়ে যাচ্ছি, তাই না? ফলে হচ্ছে কি প্রত্যেকের হাতেই তো এই যন্ত্রটা আছে। অ্যাওয়ারনেসের জায়গাটা যে কি হলে ক্যান্সার হয়, জি স্ক্রিনিংয়ের জায়গাটা, কেন আমি ডাক্তারের কাছে যাব, কখন যাব, এই জায়গা তখন ছিল না। কিন্তু রোগ নির্ণয়ের যে টুলসগুলো, যে আমরা রোগ নির্ণয়, আগে যেমন হইতো যে টিউমার হয়ে মরে গেল, মরে গেছে, এটা বায়োপসি করার সুযোগ বায়োপসি ছিল করার সুযোগ ছিল, কী রোগ হয়েছে বুঝতে পারিনি। আমার দাদা মারা গেছে, একটা টিউমার বলছিল, টিউমার হয়েছে, আর রক্ত পড়তে পড়তে মরে গেল, বা এই টাইপের কিছু ভেগ কথাগুলো। এখন তো আমাদের এই কথাগুলো নেই, আমাদের এখন ওই জায়গার মধ্যে আমরা নেই। কিন্তু একদম আমরা এখন রোগ নির্ণয়ের যে আধুনিকায়ন, ট্রিটমেন্ট যে ব্যবস্থাপনা, এটা আমাদের দেশে মানে বহির্বিশ্বের সাথে আমাদের দেশে সেম, একদম সেম। যে আমাদের দেশে এরকম না যে আমাদের হয়তো এই জায়গাটা আমরা ব্র্যান্ডিং আমাদের নাই, হয়তো এরকম বলে যে আমাদের দেশে কিছু চিকিৎসা হয়, সব চিকিৎসা আজকে আমেরিকাতে যে এনসিসিএন গাইডলাইনটা যে ফলো করতেছে, সেটা আমরা তাই করতেছি, এক্স্যাক্টলি আমরা তাই করতেছি। এখন আমাদের দেশে হয়তো আমাদের অবকাঠামোগত কিছু ইয়ে হতে পারে, যে আমাদের 18 কোটি পপুলেশন, আমাদের ডাক্তার কতজন আছে, ডাক্তারের সংখ্যা এত কম, রোগীর সংখ্যা এত বেশি, সেখানে এই ইয়েটাতে। কিন্তু আমাদের গুণগত যে জায়গাটা, যে এই রোগের এই ডায়াগনোসিস আমাদের কি করতে পারছি, হ্যাঁ পারছি, এই রোগের এই স্টেজিংয়ে আমরা কি এই ট্রিটমেন্ট দিচ্ছি, তাই না? আমাদের এগুলি দিচ্ছে, তাই এইটা আগে ছিল না। এটা আমাদের এখন যেহেতু আসছে, আমরা এখন কিন্তু আমরা কনফিডেন্টলি বলতে পারতেছি স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 1 আমরা বলে দিচ্ছি এটা কিওর। আগে আমরা কিওর এই শব্দটা আমরা বলতে পারতাম না। আগে আমাদের বলতো, কারণ আমি তো ডায়াগনোসিস করতে পারিনি এটা যে কোন স্টেজে, স্টেজিং ওয়ার্ক আপনি করতে পারেন। এখন আমরা স্টেজিং ওয়ার্ক আমার হাতে, আমি বলে দিচ্ছি এটা কিওর হয়ে যাবেন আপনি। এই যে কিওর হয়ে যাবেন বলছি, এটা পাবলিক হচ্ছে কি এখন এই যে সার্ভাইভাররা ঘুরতেছে, ক্যান্সার সার্ভাইভাল রয়েছে, ওদের ফাউন্ডেশন রয়েছে, তারা অনেক আমি দেখেছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, তারা আনন্দ করছে, তারা ঈদ পুনর্মিলনী করছে। ওর পরিবারের সাথে তো বলতেছে যে না ক্যান্সার ব্যাপার না, ক্যান্সার ভালো হয়ে যায়, এটা ব্যাপার না, এটা আমাদের দেশেই ভালো হয়ে যায়। আমরা এইটাই চাচ্ছি, এইটা আগে যেমন যেটা এটা এখন আমাদের হাতে আছে, আমরা এটা করছি। এটা আমরা আসবো আপনার কাছে। তার আগে ডক্টর লুবনা আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আর কি কখনো কিছু করেছেন নাকি খুব পড়ুয়া ছিলেন, একদম পুরো বলা যায় যে বইয়ের মধ্যে নিবদ্ধ না, ছিলেন? একদম যে সারাক্ষণ শুধু বুকিশ যেটা আর কি, ওটা ছিলাম না। কালচারাল কিছু অ্যাক্টিভিটিসও ছিল, আর ফাঁকা মাঠে বলতেও আর কি। মেডিকেল কলেজে ধরেন যেখানে কেউই গান করতে পারে না বা কবিতা আবৃত্তি করতে পারে না, সেখানে তো আমরা হিরে গলায় গান করেছি। বা বিভিন্ন অনুষ্ঠানে, নবীনবরণ অনুষ্ঠান বলেন অথবা ইভেন এই পূজার অনুষ্ঠানেও আমরা গান করেছি। চর্চা ছিল, সাংস্কৃতিক পরিমণ্ডলে ছিলেন। সাংস্কৃতিক পরিমণ্ডল। তো সাংস্কৃতিক পরিমণ্ডলের সে যে তার প্রমাণ হিসেবে আমরা কি দেখতে পারি? কোনো কবিতার অংশ শুনবো নাকি গান শুনবো বলুন? ইফ ইউ ইনসিস্ট, একটা কবিতা ছোট করে বলতে পারি? ছোট করে আমরা শুনি তাহলে, একটা কবিতার ছোট অংশ যদি আমাদেরকে শোনান। আচ্ছা, আমার খুবই প্রিয় কবি জীবনানন্দ দাশ, তো তার একটা ছোট্ট কবিতার 2টা লাইন। বাংলার মুখ আমি, বাংলার মুখ আমি দেখে আছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। দোয়েল পাখিটা আমাদের জাতীয় পাখি, তো আমার খুবই পছন্দের একটা কবিতা এটা। খুব সুন্দর। আসলে জীবনানন্দ দাশ প্রকৃতির এত চমৎকার বর্ণনা করেছেন যে আমরা আসলে বাংলার রূপ মনে হয় তার চোখ দিয়ে আমরা দেখতে পারি সবচেয়ে বেশি, সত্যিকার অর্থে। একদম ঝরা শিশির থেকে শুরু করে সেই বনলতা সেন যাই বলুন না কেন, সবকিছুই আসলে মূর্ত হয়ে উঠেছে তার কবিতা। খুব অসংখ্য ধন্যবাদ ডক্টর লুবনা। ডক্টর জাহাঙ্গীর, আপনার কাছে একটু প্রসঙ্গে আসি, আপনার কাছে শুনবো কালচারাল ব্যাপারটা শুনবো। তার আগে আপনি শুনি যে আসলে সেই কালের মেডিকেল এবং এখনকার সময়ে যারা ছাত্রদেরকে পড়াচ্ছেন বা স্টুডেন্টদের দেখছেন, মানে সেই সময়ের সাথে এই সময়ের কোনো পার্থক্য খুঁজে পান কিনা? তখন স্যারদেরকে আমরা যেরকম ভয় পেতাম, যেরকম একটু দূরে দূরে থাকতাম, এখন কি তারা অনেক বেশি মানে জানতে চায় কিনা, অনেক বেশি সহজ কিনা? না, ফর্মটা হয়তো চেঞ্জ হয়েছে। ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এই সাবজেক্ট কিন্তু গুরুমুখী বিদ্যা, আমি মনে করি। একটা গুরু ধরতে হয়, গুরুর সাথে সাথে থেকে। এটা হচ্ছে আমি একটা বই পড়লাম, বই মুখস্থ হয়ে গেল, আমি এখন বস হয়ে গেলাম, এটা বসিংয়ের জায়গা না, একদমই বসিংয়ের জায়গা। এটা একটা গুরুর সাথে তারা মানে মনে হয় যে তার হাঁটা চলা দেখি, তার স্টাইল দেখি। যেমন ও পারভিন ম্যাডাম আমার ডাইরেক্ট বস, ঠিক আছে? পারভিন ম্যাডাম আমি একদম তার ছাত্র, ডাইরেক্ট ছাত্র আমার সাবজেক্টেরই। আমি ম্যাডামের সাথে তার চেম্বারে আমি অ্যাসিস্ট করেছি। মানে এ হলো এক ডাইনামিক লেডি, মানে লিটারালি একটা ডাইনামিক লেডি। সে হচ্ছে বাংলাদেশ ক্যান্সার ফাইট করা বা
মানে উইমেন এম্পাওয়ারমেন্ট, আমার মনে হয় যে সেই কাজ এখনও করে যাচ্ছে। আচ্ছা। এটা একটা মজার জিনিস হচ্ছে, এটা আমাদের দেশে অনেক নতুন আধুনিক মনের লিডার তৈরি হয়েছে বা টিচার তৈরি হয়েছে। আগে যেমন আমরা যেটা ভয় পেতাম, আমাদের টিচাররা ছিল যেমন সালাম স্যারের অ্যানাটমি পরীক্ষা নিতে আসলে আমাদের হাত পা কাঁপতো, আসলে হাত পা কাঁপতো। সে মনে হতো কি এটা একদম ইনটিন স্যার একটা চপ্পল পরে আসছে, মানে কিন্তু তার মানে জুতি এত ভয়ানক যে সে স্থির চোখে তাকায় থাকতো। তার যে পার্সোনালিটি, মনে হতো যে পাশ করা অসম্ভব, তার কাছে পাশ করা অসম্ভব। কিন্তু খলিল স্যার ছিল বা আমরা যাদের নাম বলতে, এদের হয় কি এরা হাতে ধরে ধরে শেখাইতো, একদম হাতে ধরে ধরে শেখে। এখন আমি বলছি এখন যেটা, এটা খারাপ না, এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন ছাত্ররা আরও বেশি ভার্সেটাইল, অনেক বেশি ভার্সেটাইল। ওরা এরকম ভার্সেটাইল, ওদের এই যে সোশ্যাল মিডিয়া, AI, গুগলস, এই জায়গা থেকে ওরা করে কি বিষয়টা সম্বন্ধে আরও অ্যাডভান্স জানতেছে, ফলে টিচারকে আরও বেশি অ্যাডভান্স আরও জানতে হচ্ছে। আগের মতো ওই গুরু ভক্তি বা গুরুমুখী এই শব্দটা হয়তো প্রাচীন মনে হয়, এখন হয়তো এটা ঢংটা বদলাচ্ছে, যে গুরু এখন হয়তো টিচার হয়ে গেছে, ঠিক আছে, এখন আর গুরু নেই, এখন গুরুর ফর্মটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, ঠিক এইটা হচ্ছে, এটা তো হয়ই লাগবে। আর এখনও কিন্তু যারাই ডাক্তার একটা পর্যায়ে হয়তো স্টুডেন্ট মনে করে আমি সামথিং, আমি কিছু বা এটা, কিন্তু একটা জায়গায় যে ওকেও গুরু ধরতে হবে, গুরু ধরা লাগবে, মানে একজনকে আসলে তার তত্ত্বাবধানে থেকে শিখতে হবে, সেটি মূল বিষয়। সুন্দর বলছেন ডক্টর লুবনা। আমি সম্প্রতি যে বিষয়গুলো নিয়ে আসলে সবাই আমরা দেখতে পাচ্ছি যে একটি আস্থার সংকটে ভুগছে, মানে ডক্টরস এবং পেশেন্ট, রোগীরা একটা আস্থার সংকটে ভুগছে যে আমি যে চিকিৎসাটি নিচ্ছি সেটি কি ঠিক হচ্ছে কিনা অথবা যথার্থ হচ্ছে কিনা। ডাক্তার এক ধরনের আস্থার সংকটে ভুগছে যে রোগীটিকে চিকিৎসা দিচ্ছি, সে তার রিটার্নে আবার দেখা যাচ্ছে যে বিপরীত ধর্মী আচরণ করে ফেলছে। আমরা সাম্প্রতিক কিছু ঘটনা দেখেছি। এই কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়টি একটা নারী হিসেবে আপনি কতটুকু মনে করেন যে সেটি আপনার কাছে মানে ফুলফিল হচ্ছে বা পাচ্ছেন? আমাদের যেহেতু সরকারি চাকরি করি, আমাদের তো গ্রামে থাকার কিছু অভিজ্ঞতা আছেই। তো মানে বাস্তবতা হচ্ছে যে এই সহিংসতাগুলো মেইনলি হচ্ছে কিন্তু একটু পেরিফেরিতে। আমরা যেখানে আছি এখন, আমাদের এখানে হয়তো সহিংসতাটা অতটা বেশি নেই, মানে ঢাকাতে বা ইনস্টিটিউটগুলোতে। তারপরেও আমি বলবো পেরিফেরিতে আমাদের নিরাপত্তাটা অনেক সীমিত। আমরা দেখেছি সম্প্রতি ঘটনাগুলো যেখানে জীবন বাঁচাতে গিয়ে নিজে আক্রান্ত হচ্ছে। মানে অনাস্থার জায়গা তো আছে, কিন্তু আমার মনে হচ্ছে শিক্ষার অভাব একটা বড় বিষয়। মানে আমাদের মানুষজনের শিক্ষা এবং মনন, যে মননশীলতা, গঠনটা, এখানে ধৈর্য এবং সহনশীল হওয়া, এটা একদমই কমে গেছে। আমরা সামান্যতে উত্তেজিত হয়ে যাচ্ছি, এবং সোশ্যাল মিডিয়ার আমার মনে হয় এটা বড় একটা কারণ, প্রভাব রয়েছে। যে সোশ্যাল মিডিয়াতে আমি মারছি এবং আরেকজন সেটা ভিডিও করছে এবং মনে হচ্ছে আমার মাসল আমি দেখাচ্ছি, এবং সেখানে যে আরেকটা নারী, সেটা ডক্টর না, সেটা মানুষ, তাকে যে একটা মানুষ হিসেবে না দেখে তাকে আক্রমণ করা হচ্ছে, সেটা তো তার সন্তানও হতে পারতো। এইভাবে আমরা কখনো দেখি না। স্পেশালি আমি তো বলবো যে এটা সময় এসেছে এখন সরকারের, যে না, আমাদের যেসব জায়গায় ভালনারেবল, নারী পুরুষ উভয়ের জন্যই নিরাপত্তাটা খুবই জরুরি, যাতে করে আমরা তো আসলে ডক্টর হয়েছি কেন? রোগীর জন্য, তো রোগীর সেবা দেওয়ার জন্য। আমরা তো বসে থাকার জন্য এই পড়াশোনা করিনি এত বছর, তো সেবাটা দেওয়ার পরিবেশটা আমাকে দিতে হবে, একদম সেটি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রসঙ্গ ক্রমে একটা জাহাঙ্গীর, যদি এই যে নিরাপত্তার বিষয়টিকে, এবং অনেকে দেখা যাচ্ছে যে শুধু নিরাপত্তা, আস্থার সংকটে অনেকে দেশের বাইরেও চলে যাচ্ছে, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে, এই জায়গাটিকে কিভাবে ঠেকানো যায়, মানে আসলে এই উন্নতিটি কি করা যায়, সংক্ষেপে যদি একটু বলতেন। না, আমাদের দেশের যে বাইরে চলে যাওয়ার এটার প্রবণতা অনেকটা কমে আসছে। কারণ এটা কমে আসছে কি, প্রথম মনে হতো যে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা হয় না, এটা ধরে শুরু হলো। তো এখন আমাদের যেই পরিমাণ সরকারি ব্যবস্থাপনা বা প্রায় বেসরকারি ব্যবস্থাপনা, এইটার মধ্যে আমরা মজার জিনিসটা হচ্ছে যে আমরা রুগীদেরকে, আমার চেম্বারে রুগী আসলে আমি বলি আমি একটু বাইরে যাব, হ্যাঁ অবশ্যই যাবেন। আমি কিন্তু তাকে ডিসকারেজ করি না, কেন ডিসকারেজ করি না, যে সে বাইরে যাক, যাওয়ার পর সে এসে বলতেছে আপনি যেটা বললেন সেটাই তো ওরা বললো। আমি তো তখন যদি আমি আপনাকে না করতাম, আপনি ভাবতেন যে না আমি মনে ব্যাড ইন্টেনশন আপনাকে না, আমি ভাবছি আপনি ঘুরে আসেন, এবার আপনি সবাইকে জানান,
যে এবার আসলে আপনি দরকার সবাইকে নেই, জানান যে প্রয়োজন নেই বাইরে প্রয়োজন যাওয়ার। নেই বাইরে যাওয়ার। একেবারেই এইটাই আমরা এইটাই দরকার আছে। কারণ কি, কারণ ওরা আমরা যারা বাইরে যাচ্ছে, ওরা অনেক সময় অনেক রকমের ব্যাড ইন্টেনশন, ব্যাড এগুলো আছে, এগুলো নিয়ে আমরা এখন ওইদিকে যাব না। আমাদের দরকার হচ্ছে স্কিলড ম্যান পাওয়ার। একদম আপনার স্কিলড ম্যান পাওয়ার আমার দরকার, আর কিছু লজিস্টিক্স আমাদের আরো কিছু বাড়ানো দরকার। এই সহযোগিতাগুলো এই দুইটা যদি আমার হয়ে যায়, যেমন আমাদের দেশে ডাক্তার ট্রেনিং করতে বাইরে যেতে হবে, এইটা আমাদের দেশে কেন যেন ডিসকারেজ, মানে বিষয়টা আপনি ধরেন বাইরে অন্য বিষয় না, তুচ্ছ বিষয় নিয়ে ট্রেনিংয়ে পাঠাচ্ছে, ট্রেনিংয়ে যাচ্ছে, তাই না? আমরা দেখি যে তুচ্ছ বিষয় নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে বিষয়টা এটা একদম পাবলিক রিলেটেড, একদম ডিরেক্ট রিলেটেড, সেটাকে যদি আপনি এনকারেজ না করেন, এনকারেজ আপনি তাহলে আসলে জ্ঞানটি সমৃদ্ধ হবে। এই স্কিল ম্যান পাওয়ার বেড়ে যাবে, বেড়ে গেলে এটা এই সংকট থাকবে না। আচ্ছা, আপনি শুনেছি মেডিকেল কলেজে নাকি গান গাইতেন কিছু, আজকে 2-4 লাইন শুনি। আমি গানের লোকই না, ঠিক আছে, আসলে আমি গানের লোক না। আমিও আসলে আমাদের এটার ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের ডাক্তাররা আসলে রসিক হয় না। কারণ হচ্ছে কি, তাদের আমি মনে হয় যে আমরা যখন কৈশোর বয়স থেকে, আমি ইন্টারমিডিয়েট লাইফটা থেকে আমি যত গল্প উপন্যাস পড়েছি, আমি মেডিকেলে পড়ার পর আমার মনে হয় যে এমন একটা চাপের মধ্যে পড়লাম, ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, আমি ওই ভাষা বুঝি না, ওই শব্দ বুঝি না, আমরা একটা ইয়ের মধ্যে, ঘোরের মধ্যে পড়ে গেলাম। ওই চাপের মধ্যে পড়তে পড়তে আর কোনো গল্প উপন্যাস যে পড়ার, এইটা আর হয়ে ওঠে না আমাদের ডাক্তারদের, আমার মনে হয় এটা হলো প্রথম। আমাদের যে গল্প পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, শিল্প সংস্কৃতি, সবগুলো বিষয়ে যদি একটা মানুষ তার আয়ত্তে থাকে, টোটাল হিউম্যান বিং তৈরি করতে হলে তো তার প্রয়োজন রয়েছে। এক্স্যাক্টলি। কারণ আমার একটা হিসাব হয়েছিল, আমি আমার ফ্যামিলিতেও, আমরা একান্নবর্তী পরিবার, আমি যে বিক্রমপুর অঞ্চলের, সেখানে আমরা ছোটোবেলায় দেখেছি যে সারাদিন খেতে কাজ করে সন্ধ্যার সময় এসে এইভাবে হাততালি দিয়ে ইয়ে করে ওরা গান গাচ্ছে, একসাথে 1 ঘন্টা 2 ঘন্টা গান গাচ্ছে, এই যে শরীয়তি মারফতি গান গাচ্ছে, একটু সুফিজম, একটা সুফি ঘরানা আসতেছে, সেই বলয়টাতে আমার বেড়ে ওঠা। এই বলয়টাতে বেড়ে ওঠার কারণে দেখা গেল যে এটা থেকে হয় কি, ওই যে আমরা যে সাবজেক্টে আমরা মানুষ ধর্ম, মানুষ একটা বিষয়, মানুষের মাধ্যমে আল্লাহকে পেতে হবে, খুঁজতে হবে, এইগুলো ওই ফিলোসফিতে চলে আসে। তো শুনি 4 লাইন সেই ফিলোসফির ধারা। আমি আসলে গানের লোক না, আমি গান গাওয়া ঠিক হবে কিনা তাও বুঝতেছি। শুনি, অসুবিধা নেই। যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নিভে না। আমায় বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। আমায় বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহাঙ্গীর, আসলেই সত্যি একটা ভাবের মধ্যে চলে গিয়েছিলাম। এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তার লুবনা আমাদের সাথে আজকে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। এবং দর্শকরা অনেক কিছু আসলে আপনাদের জীবনধারা সম্পর্কে জানতে পারলাম, ডায়েরি সম্পর্কে আমরা জানতে পারলাম। ঈদ মোবারক আপনাদের দুজনকে। আপনাকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24কে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমরা শেয়ার করতে পেরেছি কিছু গল্প, সেই সুযোগ করে দেওয়ার জন্য। ঈদ মোবারক। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 24কে ধন্যবাদ। ঈদ মোবারক সবাই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সত্যিকার অর্থে ডক্টরস ডায়েরি, রেনাটা ডক্টরস ডায়েরির এই যে আমাদের দুজন ডাক্তার, বিশেষ করে যারা ক্যান্সার চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত, তাদের নিজের জীবনের গল্প শুনলাম। একই সঙ্গে যে কর্মক্ষেত্রে তাদের যে অসম্পূর্ণতা রয়েছে কিছু কিছু, সেটার গল্প শুনলাম। ডাক্তার হয়ে বেড়ে ওঠার পেছনের গল্প শুনলাম, তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠার এবং 2-4টি কবিতা এবং গানের কথা শুনলাম। সেই সঙ্গে এটি সত্যি করার অর্থে জড়িত যে একজন ডাক্তার জীবন তখনই পরিপূর্ণ হয় তখন তার রোগীর যে সাফল্য বা ভালো করার যে ইতিহাসটি তার জীবনের সাথে জুড়ে যায়, এবং তাকে ভালো রাখা, তার মুখে হাসি ফোটানোর মাধ্যমেই তার সার্থকতা প্রকাশিত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।